প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তা বাস্তবায়ন। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনূস সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হলো। সংসদ ভবনে বিএনপি নতুন সরকার গঠনের শপথ গ্রহণকালেই তারা জাতির সাথে বড় এক বেইমানির সূচনা করেই তাদের পদযাত্রা শুরু করলেন। জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ এবং গণভোটকে তারা পরিপূর্ণ ব্যান্ড করার জন্য শপথ শেষেই তারা এর পিছনে ব্যাপকভাবে যুদ্ধ ঘোষণা করেছেন অটোমেটিক্যালি। ডক্টর ইউনূসের রেখে যাওয়া দীর্ঘ 18 মাসের এই সংস্কার কার্যাদিকেও তারা সরাসরি প্রত্যাখ্যান করে সেই শপথ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন এবং এবার গণভোটের বিরুদ্ধে তারা রিট করেছেন এটা বাতিলের পক্ষে। এবং বিগত সময়ের যে সাংবিধানিক নীতি ডক্টর ইউনূস প্রণয়ন করেছিলেন, যা গোটা দেশের নাগরিকদেরকে সাথে নিয়ে সকল কিছু প্রত্যাখ্যান করে এবার বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন ডক্টর ইউনূসকেই বিএনপি। আসুন সর্বশেষ বিস্তারিত আপডেট জানবো যে বিএনপি আরও কত জঘন্যতায় পৌঁছতে পারে তাদের ক্ষমতার শুরুটাই যদি এরকম হয়। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনূস সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ, সব অবৈধ। বলেন সব অবৈধ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছে। জুলাই সনদ বাস্তবায়নকে নিয়ে শুরু হয়েছে বিএনপির চরম বেইমানি। তারা ক্ষমতায় যাওয়ার আগে জুলাই সনদকে বাস্তবায়নের কথা বললেও আজ সকালে সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করার মধ্য দিয়ে শুরু হলো চরম নাটকীয়তা। গত 13 তারিখ থেকে 17 তারিখ সকাল পর্যন্ত বিএনপির আচরণে মনে হয়েছিল তারা আওয়ামী লীগের মতো বেইমানি করবে না জনগণের সাথে। তবে সংসদে যাওয়ার পর পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে তারা। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং হবু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 68% মানুষ গণভোটে হ্যাঁ দিয়েছে, অথচ বিএনপি নির্বাচিত হবার পর তার পথ চলা শুরু করল জুলাই সনদকে উপেক্ষা করার মধ্য দিয়ে। 50% ভোট পেয়ে বিএনপি 68% মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে থাকতে পারবে তো, দেশ চালাতে পারবে তো? আজ সকালে সংসদ ভবনে এমন একটি নাটক মঞ্চস্থ হল যা পুরো জাতির সামনে রীতিমতো মশকরার শামিল। নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ হিসাবে ঠিকই শপথ নিয়েছেন, কারণ এমপি হলে ক্ষমতায় যাওয়া যাবে, চেয়ার পাওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে। কিন্তু যখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা বলা হলো, তখনই তারা বয়কট করলেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে হাতে একটি সাদা ফর্ম দেখিয়ে বললেন, সংবিধানে নাকি সংস্কার পরিষদের কোনো কথা নেই, তাই তারা শপথ নেবেন না। সালাউদ্দিন সাহেব হাতে ফর্ম দেখিয়ে জাতিকে জ্ঞান দিচ্ছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এই ফর্মটি তৃতীয় তফসিরে নেই। এগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পর আমরা শপথ নেব। এই সিদ্ধান্ত নাকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই নেওয়া হয়েছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো এমপি হওয়ার শপথ নিতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাষ্ট্রের খোলন চলে পাল্টানোর যে ম্যান্ডেট জনগণ দিয়েছে, যে কারণে গণ অভ্যুত্থান হয়েছে, যে কারণে হাসিনার পতন হয়েছে, সেখানে তাদের চরম আপত্তি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি নাকি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।
আরে বেটা, সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই তো এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। খুব ভালো কথা, সংবিধানের প্রতি আপনার এত দরদ। তাহলে আমাদের একটি সহজ প্রশ্ন আছে, বিএনপি নেতাদের কাছে জাতি জানতে চাই, সংবিধান সংস্কার পরিষদের কথা যদি সংবিধানে উল্লেখ থাকে, তাহলে অন্তর্বর্তী সরকারের কথা সেই সংবিধানে আছে? সংবিধানে যদি এসব কথা কিছুই না থাকে, এই নির্বাচনের বা বৈধতা কি? সংবিধানের কোথায় লেখা আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাবে? কোথাও তো নেই। এটি এসেছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট থেকে। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনারা নির্বাচন করলেন কেন? এটার বৈধতা কি? তখন তো সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন বয়কট করেননি। যখন ক্ষমতায় হালুয়া রুটি ভাগাভাগির সময় এলো, তখন সংবিধানের কোনো সমস্যা হলো না। আর যখন রাষ্ট্র সংস্কারের সময় এলো, তখন আপনারা থার্ড শিডিউল বা তৃতীয় তফসিল খুঁজছেন। এই দ্বিচারিতা দেশের মানুষ আর খাবে না। এই দ্বিচারিতা দেশের মানুষ আর কখনোই খাবে না। সবচেয়ে বড় বেইমানিটা কোথায় হয়েছে জানেন? জুলাই সনদে। নির্বাচনের আগে বিএনপি নেতারা হাসি মুখে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছেন। সেই সনদে স্পষ্ট লেখা ছিল, নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। বিএনপির কাছে আমাদের প্রশ্ন, আপনারা যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নাই করবেন, তাহলে জুলাই সনদে স্বাক্ষর দিয়ে আসলেন কেন? আপনারা কি ভেবেছিলেন নির্বাচন পার হয়ে গেলেই এই সনদের কাগজ ডাস্টবিনে ফেলে দিবেন? এই সনদকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করবেন? জাতির সাথে কি মস্করা শুরু করেছেন আপনারা? সই করবেন একটা আর সংসদে গিয়ে পল্টি নেবেন আরেকটা। এই পলিটিক্স 2026 সালে আর চলবে না। গতকালই তো আপনারা দেখেছেন, দেশের মানুষ গণভোটের বিপুল ব্যবধানে হাঁ ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে। 68% ভোট তারা গণভোটের পক্ষে দিয়েছে, আর আপনাদের ভোট হচ্ছে 50%। জনগণ ক্লিয়ার মেসেজ দিয়েছে, তারা নতুন শাসন ব্যবস্থা চাই, তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই, তারা সংস্কার চাই। কিন্তু বিএনপি কি করলো? তারা জনরায়কে পুরোপুরি উপেক্ষা করে সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিল না। তারেক রহমানের একটি নির্দেশকেই 18 কোটি মানুষের গণভোটের রায়ের চেয়ে বড় হয়ে গেল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হঠাৎ করেই কেন এত জুলাই বিদ্বেষী এবং ডক্টর ইউনূসের রেখে যাওয়া আইন প্রণয়ন সংবিধানের প্রতি এত আক্রোশ দেখাচ্ছে বিএনপির মন্ত্রী এমপিরা, এমনকি তারেক রহমান নিজেও? কিন্তু কারণ কি? এতদিন কি তাহলে কোনোরকম তাদের সঙ্গে মিলেমিশে ক্ষমতা দখলের জন্যই ডক্টর ইউনূসকে প্রায়োরিটি দিয়েছে? ডক্টর ইউনূসের বিদায় লগ্নে তাদের আচরণগুলোও ছিল খুব অসংযত, যা কখনো কল্পনাও করেনি বাংলার মানুষ। আসুন বিস্তারিত আরও আপডেট জানবো যে কতটা ধ্বংসের দ্বার প্রান্তে। আমার কাছে একটি প্রশ্ন, সেটি হলো যে এই নতুন সরকারের আজকে শপথ হয়েছে এবং সেই শপথের দিন বলা হয়েছিল যে দুটি শপথ গ্রহণ করবে। একটি জুলাইয়ের পক্ষে, আমি একদম পুরোপুরি মোটা দাগে বলি, আরেকটি হলো সরকার মন্ত্রিপরিষদ এমপিদের শপথ গ্রহণ। এতে বিএনপি সরকার এবং মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ করেছেন, কিন্তু সনদের পক্ষে, মানে জুলাইয়ের যে সনদ প্রায় 60 থেকে 70% মানুষ ম্যান্ডেট দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন যেন এটি বাস্তবায়ন করা হয়, সেটির বিষয়ে আজকে শপথ গ্রহণ করেনি বিএনপি। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনার কাছে কি মনে হয়, বিএনপি সঠিক কাজ করেছে না ঠিক সঠিক করেনি? হ্যাঁ অথবা না আপনার মন্তব্যটি দিবেন। কারণ হলো, নতুন একটি সংকট তৈরি হয়েছে আমাদের দেশে। আজকে প্রথম দিন সরকারের শপথের দিনেই ভয়ঙ্কর একটি সংকট আমাদের সামনে এসে পৌঁছেছে। সেটি হলো যে জুলাই 2024 জুলাই আগস্ট 36 দিনের যে আন্দোলন ছিল, সেটির প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমান সরকার শপথ নিতে যাচ্ছে। আমি এটির পক্ষে বা বিপক্ষে কোনোভাবেই আমি কিছু বলতে চাই না। কারণ হলো, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকে বাংলাদেশ পেতে যাচ্ছে। জনাব তারেক রহমান দীর্ঘদিনের নির্বাসনের ইতি টেনে তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা তার প্রতি মানুষের রয়েছে, জনগণের রয়েছে। আমি মনে করি তাকে আমরা সময় দিতে চাই এবং সামনের সময়ে আমরা অবশ্যই দেখব যে তিনি কতটা সফল হয়েছেন, তারপর আমরা তার সমালোচনা করব। কিন্তু প্রথম দিনে যে ধাক্কাটা বিএনপি, অনেকেই মনে করছেন যে বিএনপি এই ধাক্কাটা আজকের দিনে না খেলেও পারতেন বা না নিলেও পারতেন এই ঝুঁকিটা, যেটি হলো যে জুলাই সনদে জন্য যে শপথ নেওয়ার কথা ছিল, সেটি থেকে বিরত থেকে বিএনপি হয়তো একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়া শুরু হলো আজকে থেকে। এটির বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি জুলাই কিন্তু আমাদের সবার প্রত্যাশিত, এবং জনাব তারেক রহমান এই জুলাইয়ের জন্য তিনি কম করেননি। তিনি পেছনে থেকে
আপনারা জানেন যে 17 বছর তাদের উপর অনেক নির্যাতন গেছে। জনাব তারেক রহমান নিজে নির্যাতিত হয়েছেন, তার মা, তার পরিবার, ভাই সবাই নির্যাতিত হয়েছে, ফলে তিনি দেশে থাকতে পারেননি। 17 বছর বা প্রায় অনেক বছর পর তিনি দেশে ফিরেছেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু অন দ্য আদার সাইড, যে জুলাই না হলে তিনি দেশে ফিরতে পারতেন না, যে জুলাই না হলে তিনি আজকে সরকার প্রধান হতে পারতেন না, যে জুলাই না হলে শেখ হাসিনার কাছ থেকে তিনি এবং তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী মুক্তি পেতেন না, যে জুলাই না হলে আজকে যারা জুলাইতে শপথ না নেয়ার জন্য বিভিন্ন ধরনের সাংবিধানিক যুক্তি দাঁড় করাচ্ছেন তারাও দেশে ফিরতে পারতেন না। এইটিও বাস্তবতা। আমরা সব দিক বিবেচনা করেই কথা বলতে চাই, কারণ আমি ভাই কারো লেজুর বৃত্তি করি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। যে কারণে দেখা যাচ্ছে যে আমি এখনো আমার জায়গাতে অটুট রয়েছি। আমি প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন ছুটতে চাই, আমি ব্যক্তিগতভাবে যারা সামনে দায়িত্বে থাকবেন তাদেরকে কঠোর ভাষায় সমালোচনা করতে চাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।